দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আজকের পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি নুজহাত আফরিন। আর খুবই সঙ্গত কারণে আজকে আমাদের বিষয়বস্তু নির্ধারণ করেছি পিআর পদ্ধতি নিয়ে রাজনীতিতে উত্তাপ। এই বিষয়ে আলোচনা করতে আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের আজকের অতিথি হারুনুর রশিদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আমরা যে বিষয়টি নিয়ে আসলে বেশ কয়েকদিন ধরেই আসলে আলোচনায় আসছে যে পিআর পদ্ধতি এবং এই পদ্ধতির দাবিতে মূলত জামাতে ইসলাম এবং তার সাথে ইসলামী মনা আরও অনেকগুলো দল, যেটাকে আমরা বড় দুই দল না ছোট ছোট দলে বিভক্ত করে তারা এই পিআর পদ্ধতিটি কার্যকারিতা চাচ্ছেন। এই বিষয়টি আজকে আমাদের আলোচনার বিষয়। সাধারণভাবে যদি আমি বলতে চাই যে ধরেন একজন সাধারণ মানুষ, উনি গণতান্ত্রিক নিয়ম বুঝেন, সংসদীয় নিয়ম বুঝেন, বাট কি এই আনুপাতিক প্রতিনিধিত্ব বা প্রপোর্শনাল যে রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতি সাধারণ মানুষের জন্য কি আপনি একটু বলবেন যে পিআর পদ্ধতিটা আসলে কি? ধন্যবাদ। জি, আমরা গত জুলাই আগস্টের একটা রক্তপাতের মধ্য দিয়ে যে পরিবর্তন সূচিত হয়েছে এবং বাংলাদেশে গত 15 বছর গণতন্ত্র অবরুদ্ধ ছিল, মানুষের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর অলিখিত একটা নিষেধাজ্ঞা ছিল। বিরাট রক্তপাতের মধ্য দিয়ে গত জুলাই আগস্টে মধ্য দিয়ে যে পরিবর্তন হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশে মোটামুটিভাবে আজকে বিভিন্ন রাজনৈতিক দল তাদের সভা সমাবেশ, তাদের বক্তব্য কর্মসূচি তারা অব্যাহত রেখেছে। এবং যেহেতু আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আসন্ন, প্রধান উপদেষ্টা লন্ডন বৈঠকে মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এবং ইতিমধ্যে সাম্প্রতিক সময়ে উনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনকে নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ করার জন্য। হঠাৎ করে জামাতে ইসলাম সহ আরও কিছু রাজনৈতিক দল তারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ বা পিআর পদ্ধতি দাবি নিয়ে তারা সভা সমাবেশ করছে, কথা বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মাধ্যমে তারা এই জিনিসটাকে দাবি জানিয়ে আসছে। সারা পৃথিবীতে যে সমস্ত গণতান্ত্রিক বিশ্ব কোথাও পিআর পদ্ধতি নাই এবং আমি নিকটবর্তী আমাদের প্রতিবেশী নেপালে গত 10 বছর হলো যে পিআর পদ্ধতি প্রচলিত হয়েছে, সেখানে 10 বছরের মধ্যে 9 বার সরকার পরিবর্তন হয়েছে। আর বাংলাদেশে যদি আপনার পিআর পদ্ধতি চালু করা হয় তাহলে বাংলাদেশে সব সময় কোনো রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে না এবং সব সময় একটা ঝুলন্ত পার্লামেন্ট তৈরি হবে, একটা অস্থিতিশীল সরকার তৈরি হবে। তো এইটা আমাদের জন্য কাম্য নয়। এবং পিআর পদ্ধতির ফলশ্রুতিতে যে নির্বাচন যেভাবে হবে, এখন যেভাবে আমরা নির্বাচন এলাকা ভিত্তিক আমরা প্রতিনিধিত্ব করি, এলাকা ভিত্তিক আমাদের মনোনয়ন দেওয়া হয় দলগুলো থেকে, সেটা তখন প্রয়োজন করবে না। তো পিআর পদ্ধতি বাংলাদেশের জন্যে মোটেও উপযোগী নয়। এখানে যে সমস্ত রাজনৈতিক দলগুলো পিআর পদ্ধতির জন্যে দাবি জানাচ্ছে, আমি মনে করি তারা যদি সকলেই ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করে তারা পার্লামেন্টে একটা অবস্থান তৈরি করুক, সেখান থেকে তাদের পার্লামেন্টে গিয়ে এটাতে আইন প্রণয়ন করা লাগবে, সংসদ থেকে আপনার এটা সিদ্ধান্ত নিতে হবে। সেই ক্ষেত্রে তারা সকল রাজনৈতিক দল যারা আছে পিআর দাবি করছে তারা একত্রিত নির্বাচন তো করতে পারে। কথা ধরেই বলি, আপনি যে উদাহরণটি দিলেন এবং আমরা আসলে যতটুকু আর কি পত্রপত্রিকা এবং আলোচনা আসছে যে নেপালে যে উদাহরণটি, যে পিআর পদ্ধতি আসলে সরকার গঠন হলে সেই সরকারটি স্থিতিশীল থাকছে না, সেই নজিরও রয়েছে। এবং সেই সাথে আরেকটি হচ্ছে যে বিশ্বের 170টি দেশের মধ্যে 91টি দেশে প্রচলিত আছে এবং দক্ষিণ এশিয়ার 2টি দেশও, ইউরোপ এবং উন্নত অনেক দেশেই পদ্ধতি রয়েছে। যে কোয়ালিটি সরকারের কথা জামাতে ইসলাম বলছেন এবং তারা সমাবেশেও বলেছেন যে পিআর পদ্ধতিতে যারা রয়েছেন এবং সেই সাথে 7টি দফা তারা পেশ করেছেন নির্বাচনকে সামনে রেখে, তাহলে এটাকে কোয়ালিটি পদ্ধতি কেন বলা হচ্ছে? এবং বিএনপির মতো বড় একটি দল এই পিআর পদ্ধতিকে প্রত্যাখ্যান কেন করেছে? এবং আমরা যদি বিগত সরকারের সময়টিকে দেখি, যদিও আমরা বলছি ফ্যাসিবাদী সরকার, তারাও কিন্তু পিআর পদ্ধতির পক্ষে কোনো কথা বলেন নাই। তাহলে এই বড় দলগুলো এবং ছোট দল এর মধ্যে বিভাজনটা কি পিআর পদ্ধতির কেন্দ্রে কি হচ্ছে? পিআর পদ্ধতি নিয়ে আপনার জামাতে ইসলাম সহ এনসিপি সহ আরও কিছু রাজনৈতিক দল তারা দাবি জানিয়ে আসছে। আপনাকে দেখতে হবে গত 50 বছরে বাংলাদেশে যে কয়টি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, প্রশ্নবিদ্ধ নির্বাচন নাই, সে সমস্ত নির্বাচনে এই সমস্ত রাজনৈতিক দল
কয়টি আসন পেয়েছে। আর পিআর পদ্ধতির মধ্য দিয়ে আমরা দেশকে নিয়ে যেতে চাইলে, ধরেন যে আওয়ামী লীগ, এখন আমরা আওয়ামী লীগ বিতাড়িত, গত জুলাই আগস্টের মধ্য দিয়ে আওয়ামী লীগ আপনার যে তারা গণহত্যা চালিয়েছে, স্বাভাবিক কারণে আওয়ামী লীগ এখন রাজনীতির মধ্যে আসতে পারবে না। এখন আমি পিআর পদ্ধতি চালু করে নির্বাচন করালাম, এখন নৌকা নাই, আপনার আওয়ামী লীগের ভোটাররা তো আছে। এখন আওয়ামী লীগ যদি আপনার ধরেন যে নৌকা না ছাড়াই তারা একটা সিদ্ধান্ত নিয়ে তারা যে কোনো প্রতীক নিয়ে বিভিন্ন জায়গায় নির্বাচন দাঁড় করালো, তো তারা যে আসন সংখ্যা পাবে তো সেখানে তো পার্লামেন্টে তাদেরকে তখন যাওয়ার সুযোগ করে দিতে হবে। তো এইটা আমি জানি না, এই হঠাৎ করে 50 বছরের মধ্যে কিন্তু পিআর পদ্ধতি নিয়ে কোনো কথা বর্তমান রাজনীতি যারা চাচ্ছে, এই পিআর পদ্ধতি নিয়ে কিন্তু অতীতে কখনো, এই প্রশ্নটি তো এখন আলোচনা আসছে যে জামাতে ইসলাম এই নির্বাচনের দাবিতে পিআর পদ্ধতিকে এত গুরুত্ব কেন দিচ্ছে, তাদের স্বার্থটা আসলে কোথায়? এখন জামাতে ইসলাম তো আপনার গত 40 বছর যাবৎ বাংলাদেশ স্বাধীনের পর নিবন্ধিত পাওয়ার পর তারা দীর্ঘ সময় বিএনপির সাথে তাদের পথ চলা, এবং তারা বিএনপির সঙ্গেই জোটবদ্ধ আন্দোলনও করেছে এবং বিএনপির সঙ্গে আপনার জোটবদ্ধ নির্বাচনও করেছে। এখন 5ই আগস্টের পর জামাতে ইসলামের যে তৎপরতা বা কর্মকাণ্ড, তাদের এমন একটা আবহাওয়া যে জামাতে ইসলাম হচ্ছে এই মুহূর্তে নির্বাচন দিলে তারা ক্ষমতায় আসবে। কিন্তু জামাতে ইসলামের জন্মলগ্নের পর থেকে এই পর্যন্ত, পাকিস্তান আমল থেকে শুরু করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, তাদের একটা পার্সেন্টেজ ভোট আছে সারা দেশে সব নির্বাচনী এলাকাগুলোতে, কোথাও 2%, কোথাও 3%, কোথাও 10%, কোথাও 15% ভোট আছে। সব মিলিয়ে একটা হয়তো 5-7% বা 10% ভোট হতে পারে। কিন্তু এলাকা ভিত্তিক তাদের নির্বাচনের মধ্য দিয়ে আসন জেতার মতো ভোট সংখ্যা আছে কিনা সেটা কিন্তু নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে এটা বোঝা যাবে। যে তারা তো দীর্ঘ 15 বছর রাজনৈতিক কর্মকাণ্ড একটা নিষিদ্ধের মধ্যে ছিল, এখন তারা যে সংগঠিত হয়েছে, তারা গতকালকে সারা দেশ থেকে লোকজন নিয়ে সেটা বড় সমাবেশও করেছে। সুতরাং নির্বাচনের মধ্য দিয়ে তারা জনগণের মতামতটা প্রতিফলন ঘটুক যে এখানে জনসাধারণ পিআর পদ্ধতি চাচ্ছে কিনা। তবে পিআর পদ্ধতির মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা নষ্ট হবে এবং দেশের স্থিতিশীলতা নষ্ট হবে, পার্লামেন্টের স্থিতিশীলতা নষ্ট হবে। স্বাভাবিক কারণেই আমি মনে করি এই বিষয়গুলো আরও চিন্তা ভাবনা করা তাদের প্রয়োজন রয়েছে। এখন তারা হয়তো চিন্তা করছে যে আমরা আমাদের 1%, 2%, 3% যে ভোট আছে, আমরা তো নির্বাচনে দাঁড়িয়ে কোথাও একটা সিটও পাবো না, আরো ছোট দলগুলো। জনাব হারুন রশিদ, আরেকটি বিষয় যদি বলতে চাই, আজকে বিকেলে কিন্তু একটা ব্রিফিং হয়েছে জাতীয় ঐক্যমত্য পরিষদের যে আলোচনাটি, যে সব দলকে একটি মিউচুয়াল একটা গ্রাউন্ড করার চেষ্টা। সেক্ষেত্রে বক্তব্যটি ছিল যদি 5টি বিষয় এক না হয়, একটি বিষয় যদি এক হয়, তাহলেও হয়তো আমরা নির্বাচনের পথে এবং গণতান্ত্রিক যে প্রতিষ্ঠা সেই পথে একটু এগিয়ে যেতে পারি। তো সেক্ষেত্রে আসলে আপনার বিবেচনাটা কি, যে আমরা যে কোয়ালিটি বলছি যে গণতন্ত্রকে আমাদের ফিরিয়ে আনতে হবে এবং স্বৈরাচারী যে সরকার ব্যবস্থা পতন ঘটলো গত জুলাইতে, তাহলে এই পিআর পদ্ধতির সাথে এই গণতান্ত্রিক পদ্ধতি কি সাংঘর্ষিক হচ্ছে না আমাদের দেশের প্রেক্ষাপটে? আমি সেটা সাংঘর্ষিক বলবো না। এখানে বিষয়টা হচ্ছে যে আপনি বাংলাদেশ স্বাধীনের পর থেকে নির্বাচনী ব্যবস্থা নিয়ে তর্ক বিতর্ক চলে আসছে এবং আমাদের গণতান্ত্রিক চর্চা সবসময় বাধাগ্রস্ত হয়েছে। এবং গত 15 বছর এই আওয়ামী লীগ সরকার আপনার যে একতরফা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে গেছিল, আপনার গত জুলাই আগস্টের মূল দাবি ছিল শেখ হাসিনার পদত্যাগ। এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি। এরপরে আপনার একটা রক্তপাতের মধ্যে সরকার বিদায় হয়েছে, কিন্তু এখন মানুষের সবচেয়ে দাবিটা কি, যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশে একটা গণতান্ত্রিক যাত্রা শুরু করুক। গণতান্ত্রিক যাত্রা শুরু করার পর আপনার এখন বাংলাদেশে পার্লামেন্ট নাই, বাংলাদেশে ইউনিয়ন পরিষদগুলোর অবস্থা নাজেহাল, আপনার পৌরসভা নাই, সিটি কর্পোরেশনগুলো নাই। জনগণ কিন্তু জনপ্রতিনিধিদের সেবা থেকে ভীষণভাবে বঞ্চিত হচ্ছে এবং দেশের সংকট বাড়ছে। তো এইখানে পিআর পদ্ধতি চাই কিনা আজকে যে সমস্ত দলগুলো দাবি করছে, ঠিক আছে, জাতীয় সংসদ নির্বাচন শেষ হোক, তারপরে সংবিধানের মধ্যে গণভোটের প্রভিশনটা আসুক, তারপরে আমরা জনমত যাচাইয়ের জন্য দরকার হলে জাতীয় ভোট গণভোট করব। গণভোটের মধ্যে দিয়ে যদি আপনার পিআর পদ্ধতির ব্যাপারে জনসাধারণ মতামত দেয়, তখন পিআর পদ্ধতির দিকে আমরা অগ্রসর হব। কিন্তু বিএনপি একটা দায়িত্বশীল রাজনৈতিক দল,
আপনার কি মনে হয় না এই যে বড় একটি দলের সাথে নির্বাচনে যাওয়ার জন্য জামাতের যে প্রস্তুতি, এবং জামাত শুধু না, জামাত সহ নতুন দল এখানে গঠন হচ্ছে, সেখানে কিছু ইসলামী মনে আরো ছোট ছোট দলও রয়েছেন, এখন অনেক কিছু হচ্ছে, যেহেতু এক বছরে দীর্ঘ 15-16 বছরের যে একটি যাত্রা সেটার অবসান ঘটে আমরা এখন নতুন বাংলাদেশের কথা ভাবছি। তো সেই রাজনৈতিক প্রেক্ষাপটে পিআর পদ্ধতি আসলেই কেন সবকিছু ভালো হয়ে যাবে, এই বিষয়টি আসলে আমার কাছে বোধগম্য নয়। এবং আলোচনায় বারবারই কেন আমরা বলছি, বা জামাতের সমাবেশটার পরে যে প্রশ্নটি আসছে যে পিআর পদ্ধতি কি একমাত্র পদ্ধতি যে ক্ষেত্রে আমরা সব দলের জন্য একটি আসন নিশ্চিত করতে পারি, তাহলে তাদের উদ্দেশ্যটা কি? আপনার পিআর পদ্ধতির এই দাবিটা তো উঠলো আপনার এই 5ই আগস্টের পর থেকে, এবং এখানে এই দাবি কিন্তু গত 50 বছরের মধ্যে ছিল না। আপনি যদি আজকে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ তৈরি করতে যান, এরপরে হিন্দু সম্প্রদায়ের লোক বলবে যে আমাদেরকে পার্লামেন্টে একটা পেয়ার দিতে হবে, আমার এত % ভোট। আপনার উপজাতি আরও যারা আছে, আমাদের পাহাড়ি অঞ্চলে যারা থাকে, বিভিন্ন উপজাতিরা তারা দাবি করবে। এই জায়গাটাতে আমি বলতে চাচ্ছি যে বিভেদটি আমরা দূর করতে চাই। আমরা বলেছি যে দেশপ্রেমে উদ্বুদ্ধ হব, দেশের যে রাজনৈতিক মতাদর্শের যে বিভেদ সেটি থাকবে, কিন্তু আমরা যখন নির্বাচনটা তো জনগণের জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, তাই না? তাহলে সেক্ষেত্রে এই যে আমি আনুপাতিক হারে কাউকে 10%, কাউকে 3%, কাউকে 2% দিচ্ছি, এটা দিয়ে কি আমি গণতন্ত্র নিশ্চিত করছি? আপনি কয়েকদিন আগে আন্দোলন করলেন, ছাত্ররা জীবন দিল, কোটা বিরোধী আন্দোলন। জি, কোটাটা কিসের ছিল? মুক্তিযোদ্ধাদের কোটা, বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে যে কোটা ছিল, সেটা অনেক রক্তপাতের মধ্যে দিয়ে, এবং কোটা বিরোধী আন্দোলন থেকেই কিন্তু এই 5ই আগস্ট জুলাই আপনার সৃষ্টি হয়েছে। তো আপনি ন্যায়সঙ্গতভাবে কোটা বিরুদ্ধে আন্দোলন করেন, এখন আবার আপনি কোটার দাবি করছেন। এটা কিন্তু একরকম কোটাই, আপনি ওদিকে বলছেন যে কোটা ভোট অনুযায়ী কোটা বরাদ্দ করছি, তো এটা আপনার হয় না। আমাদের দেশের জন্য এটা উপযোগীও নয়। আমাদের দেশে আপনার এই খুব ছোট দলগুলোকে কিভাবে অ্যাকোমোডেট করা যায়, কিভাবে তাদেরকে, তারা তো রাজনীতি করার এখন মাঠ উন্মুক্ত হয়েছে, তারা চেষ্টা করুক সংগঠিত করার, জনমত তৈরি করার চেষ্টা করুক, এবং জনমতের ভিত্তিতে তারা একটা ভালো পজিশনে যাক, অসুবিধা তো কিছু নাই। কিন্তু পিআর পদ্ধতি আমাদের মতো দেশে, নেপালের মতো দেশে আজকে এমন একটা ভয়াবহ অবস্থা যে 9 বার সরকার পরিবর্তন হয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতে এত বড় তাদের গণতান্ত্রিক ব্যবস্থা, এতগুলো রাজ্য তাদের, সেখানে কি পিআর পদ্ধতি তারা চিন্তা করে? আজকে আপনাকে চিন্তা করতে হবে যে এখানে হঠাৎ করে এই পিআর পদ্ধতি, এটা না হলে দেশের সবকিছু সর্বনাশ হয়ে যাবে। চাই নাকি আমরা সংগঠিত হব, নাকি নির্বাচনের কোন মোড়ে আমরা যাব, এই বিষয়গুলো নিয়ে আমরা জনভারণে আমরা অবশ্যই আলোচনায় ফিরবো। আবার দর্শক, আপনারা দেখছেন RICL স্টিল গণতন্ত্র অনুষ্ঠান, আমরা আলোচনায় রয়েছি। এই মুহূর্তে একটা বিরতি নিচ্ছি, সাথে থাকুন। দর্শক সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি RICL স্টিল গণতন্ত্র অনুষ্ঠানে। আমাদের আজকের আয়োজনে আমাদের আরেকজন অতিথি, গুরুত্বপূর্ণ অতিথি যোগ করে হয়েছেন আমাদের সাথে। উনি হচ্ছেন অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম খান মিথিল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অধ্যাপক নর্থ সাউথ ইউনিভার্সিটির। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই পর্বের আয়োজনে। আমরা আসলে কথা বলছিলাম বিরতিতে যাওয়ার আগে হারুন রশিদ সাহেবের সঙ্গে, আমরা আলোচনা করছিলাম যে পিআর পদ্ধতি নিয়ে, যে পদ্ধতিটি কি, এবং রাজনীতিতে এই পিআর পদ্ধতি নিয়ে যে উত্তাপটি এখন আলোচনায় রয়েছে সেই বিষয়। একই প্রশ্ন আমি আপনার কাছ থেকেও জানতে চাই। আপনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে গবেষণা করছেন এবং আলোচনা রয়েছে এই পিআর পদ্ধতি নিয়ে। জামাত এবং তার যে ইসলামী সমমনা কিছু ছোট দল, তারা আসলে কেন এত লাফালাফি বা এক রকমের দাবি দেওয়া উত্থাপন করছে যে নির্বাচনকে সামনে রেখে পিআর পদ্ধতি না হলে যেন নির্বাচন হচ্ছেই না, এটা এর আগে আমাদের দেশে ছিল না, পিআর হলেই আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এই ধরনের মতামত কেন তাদের? আসলে আমরা আন্দোলনটা কি জন্য হয়েছিল, গত জুলাইয়ে যে আন্দোলনটা হয়েছিল সেটা কিন্তু কোটা বিরোধী আন্দোলন ছিল। আমি বলবো যে পিআর পদ্ধতিটা হচ্ছে এই কোটার একটা নতুন মোড়কে একটা নতুন শব্দ চয়ন করেছে মাত্র। তাহলে কি আমরা আবার ফিরে যাচ্ছি সেই জায়গায়? তাহলে কেন হাজার হাজার তরুণ এবং ছাত্র জনতা রক্ত দিয়েছে কি জন্য? যেন মানুষ তার নিজের নেতা নিজে নির্বাচিত করতে পারে, সেই স্পিরিট থেকেই তো সেটা করেছে। আমরা কি আবার সেখানে ফিরে যাব? আমার প্রশ্নটা হচ্ছে যে গণতান্ত্রিক ধারার, গণতান্ত্রিক মূল্যবোধ, এবং আমরা যে গণতান্ত্রিক সোসাইটিতে গণতন্ত্রকামী যেসব দেশ দেখি, সেটার কোথাও কি এই পদ্ধতি আছে?
আপনি গণতন্ত্রের যে আমরা যেটা বলা হয় যে মাদার অফ ডেমোক্রেসি, যেটা ইউএসকেও আমরা বলি, সেখানে কি সেটা আছে? তাহলে আমরা কেন সেটা করতে যাচ্ছি? ব্যাপারটা কি এমন যে আমি নির্বাচনী হয়তো প্রতিযোগিতায় পিছিয়ে যাব, হয়তো পারবো না, সেজন্য কি এটা কেন হঠাৎ করে আসছে? এটা এই শব্দ চয়নগুলো তো আগে ছিল না। যেটার জন্য সংগ্রাম হয়েছে, যেটার জন্য হাজার হাজার ছাত্র জনতা আত্মত্যাগ করেছে, শহীদ হয়েছে, আমরা কি আবার সেটাতে ইউটার্ন করব? আর এটা না হলে নির্বাচন হবে না, সেটা কেমন ধরনের কথা? শর্ত দিয়ে তো কিছু হয় না। সালিশ মানি কিন্তু তারা যে সমাবেশটি করেছেন, জনাব তৌফিকুল ইসলাম খান মিথিল, আপনাকে আমি ইন্টারাপ্ট করছি, তারা যখন সমাবেশ করলেন, সমাবেশে কিন্তু তারা এই পিআর বিষয়টিকে সবার আগে রেখেছেন এবং প্রত্যেকেই বক্তব্যের মধ্যে তাদের যে 7 দফা দাবির মধ্যে প্রথমেই তারা পিআর পদ্ধতি নিয়ে কথা বলেছেন। আসলে হচ্ছে প্রতিটা রাজনৈতিক দলের কিছু এজেন্ডা থাকে এবং এদের এজেন্ডা হচ্ছে পিআর কথাটাকে সামনে নিয়ে আসা। কারণ এদের রাজনৈতিক এজেন্ডাতে আমার কাছে মনে হচ্ছে, আমি একজন, আপনি যেটা ইতিমধ্যেই বলেছেন, একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি যদি আগামী দিনে আগামী নির্বাচনে কি হতে যাচ্ছে আমি যখন প্রেডিক্ট করে ফেলবো যে আমার হয়তো নির্বাচনে আমি যেরকম আশা করছি, আমার দল যেরকম আশা করছে, হয়তো সে আশানুরূপ ফলাফল আমরা পাবো না, তখন চিন্তা থাকে যে এটা যদি অন্য পদ্ধতিতে যাওয়া যায়। নয়তো নতুন করে কেন আসবে? যদি এমনই হয় নতুন পদ্ধতি যদি আসতে হয়, আগে নির্বাচন হোক, নির্বাচিত সরকার যখন পার্লামেন্টে যাবে তখন যদি পিআর বা অন্য কোনো পদ্ধতি হয়, সেটা যদি পার্লামেন্ট নির্ধারিত করে সেটা হতে পারে। এটা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার গণতন্ত্রের মাঝে এই নতুন কোটা পদ্ধতি, পিআর পদ্ধতি চালু করতে পারে না। এটা হচ্ছে জামাত যেটা করেছে, জামাত ইসলাম যেটা করেছে, এটা এদের আসলে পলিটিক্যাল স্ট্যান্ড, বাজে আমি বলবো যে এদের এজেন্ডা এরা বাস্তবায়নের জন্য সেটা করেছে। বাংলাদেশে যে গণতান্ত্রিক যে দলগুলো আছে, এটা শুধু একটা দলের কথা শুনতে করা যাবে না। বাংলাদেশের সবচাইতে বেশি এবং বড় এবং জনপ্রিয় দল এই মুহূর্তে হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দলের সাথে কথা বলতে হবে এবং পাশাপাশি আরো অনেক ছোট ছোট গণতান্ত্রিক দল আছে, সবগুলো দলের মতামত নিয়ে কথা বলতে হবে। শুধু একটা দল তার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই বারবার পিআর পদ্ধতির কথা বলবে এবং এটা দিয়ে এটা হলে নির্বাচন হবে আর না হলে নির্বাচন হবে না, ব্যাপারটা হয়ে যাচ্ছে কি সালিশ মানি তালগাছ আমার, এটা দিয়ে তো হয় না গণতন্ত্রের। জনাব হারুন রশিদ, আপনার কাছে আমি আবার আসতে চাই। ফেব্রুয়ারিতে যে নির্বাচনটিকে সামনে রেখে, যে আমরা সামনের ফেব্রুয়ারিতে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে আমরা আসলে একটা বাস্তবসম্মত প্রক্রিয়ায় এবং সংস্কার পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে এবং সবকিছু গুছিয়ে এনে আমরা নির্বাচনের দিকে যেতে চাই, কিন্তু তারপরও একটা টেন্টেটিভ ডেট, যেটা পসিবিলিটি, সম্ভাবনা রয়েছে যে আমরা নির্বাচনের পথেই হাঁটছি। তো সেক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল তার দল গোছাবে, এটাই আসলে স্বাভাবিক এই প্রক্রিয়ায়। তাহলে বিএনপি পিআর পদ্ধতিকে আসলে চায় না, সমর্থন করে না, এটি যেমন স্পষ্ট। বিএনপির যে নির্বাচনকে ঘিরে যে রাজনৈতিক মতামত, সেটি আসলে কোন দিকে যাচ্ছে? সংস্কার কর্মসূচি নিয়ে আপনার সংস্কার কমিশনের সাথে বিএনপি নিয়মিত বৈঠকে বসছে এবং আমি এটাতে সন্তুষ্ট এই কারণে যে ইতিমধ্যেই আপনার মৌলিক কিছু বিষয় নিয়ে বা রাজনৈতিক দল সমূহ ঐক্যমতে পৌঁছছে। যেমন আপনার বিচারক নিয়োগ, প্রধান বিচারপতি নিয়োগ, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, নির্বাচন কমিশন, দুদক সহ এসব প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের ব্যাপারে, স্বচ্ছতা আনয়নের ব্যাপারে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে নিয়ে আসার ক্ষেত্রে নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে। এখন বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা রাজনৈতিক দলসমূহের মধ্যে আলোচনা অব্যাহত রেখেছে। আমি মনে করি যে সংস্কার কমিশন বা আপনার নির্বাচনের এই সমস্ত বিষয় নিয়ে যতদূর পর্যন্ত আমাদের অগ্রগতি হয়েছে, আমাদের আলহামদুলিল্লাহ সেই দিকে আমাদের অগ্রসর হওয়া উচিত। আর রাজনৈতিক দল তো বিভিন্ন দলের বিভিন্ন মন্তব্য থাকবে, বিভিন্ন চাওয়া পাওয়া থাকবে, সেসব বিষয় তো সবাই একমত হবে না। বাংলাদেশে অনেক রাজনৈতিক দল সংবিধানে ধর্মনিরপেক্ষ ব্যবস্থা চালু রাখতে চাই। আমাদের পরিষ্কার বক্তব্য যে না, আমরা সংবিধানে আল্লাহর প্রতি অবিচল আস্থা, বিশ্বাস, রাষ্ট্র পরিচালনার মূলনীতি হোক এবং আমাদের ইসলামী মূল্যবোধ বা ধর্মীয় মূল্যবোধকে সমুন্নত রাখো, এই বিষয়গুলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনার
অনেক আগে বহুদলীয় গণতন্ত্রের কথাও আসলে উনি বলে গিয়েছেন, সেই জায়গাগুলো আমরা আবার সংবিধানের মধ্যে নিয়ে আসতে চাই। বিএনপি জনগণের উপর নির্ভরশীল দল। বিএনপি সুস্পষ্টভাবে বলেছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে, অর্থাৎ তত্ত্বাবধায়ক নির্বাচনের সময় যে আস্থা অনাস্থার যে পরিবেশ তৈরি হয়, ক্ষমতাসীন দল যারা ক্ষমতায় থাকে তারা ক্ষমতায় থাকার জন্য নির্বাচন ব্যবস্থাকে নিজেদের মানে পক্ষে নিয়ে আসার জন্য যে সমস্ত কর্মকাণ্ড করে, সেই সমস্ত ক্ষেত্রে আপনার যেন এই বিরোধটা দূর হয়। আমাদের দেশে গণতান্ত্রিক চর্চাটা যদি আমরা অব্যাহত রাখতে পারি, আজকে যে সমস্ত ছোটোখাটো রাজনৈতিক দল আছে সেই সমস্ত রাজনৈতিক দল যদি তাদের মতামত প্রকাশ করার একটা স্পেস পায়, তাহলে ভবিষ্যতে একটা রাজনৈতিক দল হিসেবে তারা দাঁড়াতে পারে। পিআর পদ্ধতি আমাদের অধ্যাপক মহোদয় যিনি বললেন যে পিআর পদ্ধতি যেসব দেশে দু একটা দেশে চালু আছে সেসব দেশে কিন্তু খুবই খারাপ অবস্থা। আর এই পিআর পদ্ধতি 50 বছরের মধ্যে কিন্তু কেউ দাবি উত্থাপন করেনি। আর 5ই আগস্ট, যেটা আমি আগেও বলেছি, 5ই আগস্টের মধ্য দিয়ে যে পরিবর্তন সূচিত হয়েছে, মূলত আন্দোলনটা ছিল ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন। সেখান থেকে আপনার এই সর্ব ঐক্য, সাধারণ মানুষের একটা ঐক্য আন্দোলন এবং রক্তপাতের মধ্য দিয়ে পরিবর্তন সূচিত হয়েছে। তো পিআর পদ্ধতি আমি আগেও বলেছি, আমাদের অধ্যাপক মহোদয় বললো যে এটা তো একটা কোটা পদ্ধতি। একদিকে আমি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোটা বিলুপ্ত করছি, মানে নিয়োগ প্রক্রিয়া থেকে, আবার আপনি রাজনীতির মধ্যে নিয়োগ প্রক্রিয়ায় কোটা পদ্ধতি চালু করতে যাচ্ছে, এটা কেমন সবৃদ্ধতা হয়ে যাচ্ছে। তা আমি যেটা মনে করি যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো কমিশন গঠন করেছে এবং 1 বছরের মধ্যে দেখেন বাংলাদেশে বর্তমান যে সংকট, এই সংকট থেকে আপনাকে বেরিয়ে আসতে গেলে যত দ্রুত সম্ভব কালক্ষেপণ না করে নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ। আমরা এর আগে ডিসেম্বরের মধ্যে আমরা দাবি জানিয়ে আসছিলাম। লন্ডনে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের সাথে বৈঠক হওয়ার পর আমরা নিশ্চিত হয়েছি যে মধ্য ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। এই নির্বাচনকে যদি আপনি প্রশ্নবিদ্ধ করে, নির্বাচনকে যদি আপনি একটা আবহাওয়া তৈরি করেন যে সরকারের অধীনে নির্বাচন করা সম্ভব হবে না, কারা করছে এগুলো আপনি দেখেছেন। এর মধ্যে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলোর মধ্য দিয়ে জামাতে ইসলাম বলছে যে নির্বাচনের পরিবেশ নেই। তো গতকালকে তারা যে সমাবেশটা করেছে, সারা দেশ থেকে তারা বাসে করে, ট্রেনে করে, ইভেন সরকারি ট্রেন, সে ট্রেন ভাড়া পর্যন্ত নিয়েছে, যেটা অতীতে কখনো পায়নি। তো সেই সব ক্ষেত্রে এবং জামাতের রাজনীতি তো এত বড় সমাবেশ আগে কখনো আসলে হয়নি। তার কারণ আপনার আগে যেভাবে ছিল, বিভিন্ন সময় উদ্বেগ থাকতো, আতঙ্ক থাকতো, আর 15 বছর তো ছিলই না। তো যাই হোক, এখানে স্বাভাবিক কারণে তারা একটা বড় সমাবেশ করেছে। এই সমাবেশের মধ্যে যে সমস্ত দাবি দাওয়াগুলো নিয়ে এসছে, তার মধ্যে পিআর পদ্ধতির কথা বলছে। পিআর পদ্ধতির ব্যাপারে বিএনপি সুস্পষ্ট বলেছে যে না, পিআর পদ্ধতি এটা আপনার। আমরা বিরতির পর আরো অনেকগুলো বিষয় আসলে কথা বলবো, কিন্তু আপনার কথা রেশ ধরে আরো কতগুলো প্রশ্ন আমার মনে যাচ্ছে। আমরা বিরতির পরে সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করবো। দর্শক, আপনারা দেখছেন RSL স্টিল গণতন্ত্র অনুষ্ঠান। একটা বিরতি নিচ্ছি, আসছে কিছুক্ষণ পর। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি RSL স্টিল গণতন্ত্র অনুষ্ঠানে। এই পুরো আয়োজন আপনাদের সাথে আছে আমি নুসরাত আফরিন, এবং আমরা আবারও আলোচনায় ফিরে যেতে চাচ্ছি। এ পর্যায়ে ডক্টর তৌফিক ইসলাম মিথিল, আপনার কাছে আমি আবারও আসতে চাচ্ছি, এবং নির্বাচনকে কেন্দ্র করে, নির্বাচনকে বিলম্বিত করার জন্য এই যে একটা অস্থিরতা তৈরি করা বা রাজনৈতিক যে একটা অস্থিরতা তৈরি হয়েছে জাস্ট এই সপ্তাহের মধ্যেই অনেকগুলো ঘটনার পরিপ্রেক্ষিতে, এই ব্যাপারে আপনার মতামত কি? আসলে আমি যেটা বলতে চাই, ধরেন আমি একজন শিক্ষক, এটা আমি জানি যে ছাত্রদের ভালো প্রিপারেশন থাকে না, সেই সকল ছাত্রদের কিন্তু পরীক্ষা না দেওয়ার একটা প্রবণতা থাকে। আমি যদি সেটা রাজনীতির মাঠে এই উদাহরণটা নিয়ে যায়, আমার কেন যেন মনে হচ্ছে নির্বাচন করতে চাচ্ছে না, নির্বাচন অতি শীঘ্রই কেন, এই কথাগুলা কারা বলবে? যারা নির্বাচনকে ভয় পায়। আর যারা নির্বাচন করতে চায় এবং বলতে চায় জনগণের মাধ্যমে নির্বাচিত হয়ে যে সামনে ক্ষমতায় আসবে, তাদের সেই প্রতিযোগিতা করার সৎসাহস আছে। প্রধান উপদেষ্টা কিন্তু ইতিমধ্যেই স্পষ্টত ক্লিয়ার করে দিয়েছেন, এবং আমি দেখেছি এবং সংবাদপত্র যেটা পড়েছি, নির্দেশনা দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নিরাপত্তা এবং নির্বাচন সংশ্লিষ্ট যারা আছে সবাইকেই কিন্তু প্রস্তুত থাকার কথা বলেছেন। তো এটা যেহেতু বলেছেন, এখন কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা উৎসব চলে আসার কথা যে আমরা নির্বাচনী মাঠে যাচ্ছি, নির্বাচনী প্রতিযোগিতায় যাচ্ছি। কিন্তু কিছু কিছু দলের মাঝে আমার কাছে এটা মনে হচ্ছে, ওই যেটা বলছি
যদি প্রিপারেশন ভালো না হয়, আমরা যখন ক্লাসে যাই মাঝে মাঝে দেখি অনেক ছাত্রের যখন প্রিপারেশন ভালো থাকে না বলে স্যার পরীক্ষাটা পরে নিলে হয় না। আসলে ওদের পরীক্ষা পড়ে না, ওদের পরীক্ষা যদি পড়েও নেই ওরা কিন্তু ভালো করবে না। তা আমার কাছে সেটাই মনে হচ্ছে। এবং সেই রাজনৈতিক দলের সংখ্যা খুব যে বেশি একটা তা না, হাতে গোনা কয়েকটা, এবং ওরাই চাচ্ছে কোনোভাবে রাজনীতির মাঠে উত্তপ্ত পরিস্থিতি করে কোনোভাবে একটা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করতে। তো আমি যেটা বলবো এক্ষেত্রে যে সবচাইতে জনপ্রিয় যে দলটি আছে, আমি সে দলের নামটি বলছি না, এটা বুঝতে হবে এটা একটা পলিটিক্যাল স্টেনবাজি আমার কাছে মনে হচ্ছে। কোনোভাবে এই ঘোলা পানিতে মাছ শিকার করা যায় কিনা। জনাব হারুন রশিদ, আপনার কাছে আমি একই প্রশ্ন নিতে চাই যে বিএনপি হচ্ছে মাঠ গুছিয়ে ফেলেছে অনেক দিন রাজনীতিতে, আমরা তেমন কোনো গণতান্ত্রিক নির্বাচনের যে নজির সেটি আমরা অনেক দিন দেখিনি। এখন অনেক আমাদের নতুন যে ছাত্রছাত্রী যারা রয়েছেন, তারা ভোটার হয়েছেন, তারা কখনো ভোট দেননি, তারা কিন্তু উৎসাহের সাথে ভোট দিতে চাচ্ছেন। এ ব্যাপারে আপনার মতামত কি? নির্বাচনটি কখন হলে সবচেয়ে ভালো হয়? আমরা তো নির্বাচনের ব্যাপারে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব, প্রধান দায়িত্বই হচ্ছে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া, এবং নির্বাচনের যে সমস্ত অনিয়ম বা দুর্নীতি বা যে সমস্ত নিয়ে প্রশ্নবিদ্ধ হতো সেগুলো থেকে কিভাবে একটা অন্তর্বর্তীকালীন সরকার স্বচ্ছ, জবাবদিহিমূলক, একটা গ্রহণযোগ্য আন্তর্জাতিকভাবে নির্বাচন করতে পারে, সেই সমস্ত বিষয়ে কোনো সংস্কার লাগলে সেটা সংস্কার করা এবং সে ব্যাপারে সুনির্দিষ্টভাবে সেই পথে অগ্রসর হওয়া। কিন্তু আমরা এই সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে একটাই দাবি জানিয়ে আসছি, হ্যাঁ ঠিক আছে আমি ডিসেম্বরে নির্বাচন করব বা ফেব্রুয়ারিতে নির্বাচন করব। বরাবরই বিএনপির শীর্ষ জায়গা থেকে এবং আমরাও বারবার বলে আসছি যে সুনির্দিষ্ট একটা রোড ম্যাপ, যে আমি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করব। এইটা দেখেন আপনি 111-এর মতো সরকারের সময়, আর্মি ব্যাগ যে সরকারটি ছিল সেই সময়ও কিন্তু তারা বলে দিয়েছিল যে আমরা 2008-এর ডিসেম্বরের মধ্যে নির্বাচন করব। তো আজকে সরকার একদিকে বলছে যে আপনার ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রস্তুতি কমপ্লিট করতে, আবার বলছে ফেব্রুয়ারি না হলে এপ্রিল তো নির্বাচনের সময় না। আজকে নির্বাচন যদি বিলম্বিত হয়, আজকে আমরা যে বিষয়টা লক্ষ্য করছি, যেটা আপনাদের গণমাধ্যমে আসছে, যে নতুন করে একটা উত্তেজনা বা একটা উস্কানিমূলক পরিবেশ তৈরি করা হচ্ছে। না হলে আপনারা মিটফোর্ডে মারা গেল একটা নৃশংসভাবে, সেটাকে কেন্দ্র করে এই ইসলামিক দলগুলোই, আপনি তারেক রহমান আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, উনি লন্ডনে আছেন, এখন এত অশ্লীল ভাষায় এত কটূক্তিপূর্ণ যে তারা বক্তব্য দিয়েছে, তারেক তুই জবাব দে, এটা তো হতে পারে না। ইসলামিক দলগুলোর মধ্যে তো আদব থাকতে হবে, ইসলাম আদবের শিক্ষা দেয়, ইসলাম আমাদের নবীজি আদবের শিক্ষা দিয়ে গেছেন, কোরআন শরীফে আদবের শিক্ষার সূরা পর্যন্ত আছে। তো সেইখানে আপনার যদি এই ধরনের আমার 5ই আগস্টের পরে যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন চাচ্ছিলাম, এবং স্বাভাবিক কারণে আপনি যদি বিএনপিকে উস্কানিমূলক, আক্রমণমূলক এ ধরনের কথা বলতে থাকেন, তো বিএনপি বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে বিএনপির মাঠ পর্যায়ের কর্মীরা তো আপনার বসে থাকবে না, তারাও এর প্রোটেস্ট করে প্রতিবাদ করবে, যার ফলশ্রুতি একটু উত্তাপ তৈরি হবে। তো আমি আমার জায়গা থেকে যেটা অনুরোধ করব আমাদের বিএনপির সারা দেশের নেতাকর্মীদেরকে, যে বিএনপি একটা দায়িত্বশীল রাজনৈতিক দল এবং বিএনপির উপর জনগণের আস্থা এবং বিশ্বাস আছে। সুতরাং আমি সারা দেশের নেতাকর্মীদেরকে বলবো যে উস্কানিমূলক কর্মকাণ্ডে কোনো আমাদের সাড়া দেওয়া যাবে না। আমাদেরকে অত্যন্ত ধৈর্য, সহনশীলতার মধ্য দিয়ে এই ধরনের উস্কানিমূলক পরিবেশ যারা তৈরি করতে চাচ্ছে, সেটা রাজনীতির মধ্য দিয়ে আমরা প্রোটেস্ট এবং প্রতিবাদ অব্যাহত রাখবো। না হলে পারে হবে কি, যারা এই পথে নেমেছে যে আপনার উস্কানি দিয়ে দেশে একটা অস্থিরতা তৈরি করা, তাহলে তারা এখানে আপনার সফল হবে। আমরা কোনোভাবেই চাবো না যে ফেব্রুয়ারির মধ্যে সরকার নির্বাচন যদি দিতে ব্যর্থ হয়, তাহলে আমরা অবশ্যই ধরে নেব যে সরকার নির্বাচন করতে ব্যর্থ, তাহলে আমরা তখন আমাদের এই সরকারকে সরিয়ে দেওয়ার জন্য যা পদক্ষেপ গ্রহণ করতে হয়। আমরা 15 বছর রাস্তায় আন্দোলন করেছি, জেল কেটেছি, আপনার গুমের শিকার হয়েছে আমাদের নেতা কর্মীরা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এত কিছু ত্যাগ স্বীকার করে আজকে যদি আমরা নির্বাচন বা একটা নির্বাচিত সরকারের এখনও আমরা মুখ দেখতে না পারি, এটা আমাদের জন্য দুর্ভাগ্য, এটা আমাদের জন্য দুঃখজনক হবে। এবং আমরা চাই না যে গত 15 বছর আমরা আন্দোলন করেছি, এই সরকারের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন করতে হোক। আমরা চাই না যে আজকে নির্বাচনের জন্য আবার গুমের শিকার হোক, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হোক, বা আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হোক। আমরা এই ধরনের পরিস্থিতি চাই। আমরা চাই যে বাংলাদেশ দীর্ঘদিন আপনার যে গণতন্ত্রবিহীন অবস্থায় ছিল,
একটা গণতান্ত্রিক পথে আমরা যাত্রা শুরু করতে চাই। এটি প্রধান দায়িত্ব কর্তব্য হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। এবং এখানে স্বাভাবিক কারণে আমি শেষ করে দিচ্ছি, স্বাভাবিক কারণে আপনার একটা জিনিস চিন্তা করতে হয় যে গত 15 বছর আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এইটা কিন্তু 1 বছর বা 2 বছরের মধ্যে আপনি একটা সাংবিধানিক প্রতিষ্ঠান সম্ভব না, এটার জন্য সময় লাগবে। এটার জন্য আপনার একটা নির্বাচিত সরকার লাগবে এবং ধীরে 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 এই জায়গাগুলোকে আপনার আমাদের যে আলোচনা হচ্ছে সেই জায়গা আমাদেরকে নিয়ে যেতে হবে। ডক্টর তৌফিকুল ইসলাম মিথিন, আপনার কাছে আমি আসতে চাই আরেকটি প্রসঙ্গ, যেটি হচ্ছে যে রাজনীতিতে উত্তাপ। এখন নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতিতে উত্তাপ হতেই পারে, যেমন দলগুলো, রাজনৈতিক যে দলগুলো রয়েছেন তারা নিজস্ব জায়গা ভিত্তিক বা জেলা ভিত্তিক দল গোছানো শুরু করে দিয়েছেন ইতিমধ্যে। তো একদিকে তারা দল গোছাচ্ছেন, আরেকদিকে হচ্ছে নির্বাচন পেছানোর জন্য অনেক ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন। এটি কেন? আমি ইতিমধ্যে এই কথাগুলো বলেছি যে কারা প্রতিযোগিতায় যেতে চায় না, যখন নিশ্চিত ভেবে যায় তার অবস্থানটা কোথায় হবে, তখন কিন্তু চিন্তা করে যে কিভাবে প্রতিযোগিতা থেকে দূরে সরে চলে যাওয়া যায়, এবং পাশাপাশি হচ্ছে প্রতিযোগিতায় না যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। আমি যে কথাগুলো আমার সম্মানিত সহ আলোচক, যিনি আপনি জানেন আমার মনে হয় বিএনপি থেকে নির্বাচিত যে কয়েকজন এমপি আছেন তার মধ্যে অন্যতম একজন জনপ্রিয় নেতা, উনিও ইতিমধ্যে যে কথাগুলো বলেছেন আমি সেগুলো পুনরাবৃত্তি করতে চাই না। নির্বাচনে না যাওয়ার অজুহাতটা কেন? গত 16-17 বছর ফ্যাসিস্টদের সময়ে কেউ কিন্তু ভোট দেওয়ার সুযোগ পায়নি। আমি যেটা বলতে চাই, আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসাবে আমি এই কথাগুলো বলতে চাই। গত 3টি নির্বাচনে এখন তরুণরা যুবক হয়ে গেছে, ওরা কিন্তু ভোট দেওয়ার সুযোগ পায়নি। এখনের তরুণরা অধীর আগ্রহ বসে আছে তারা কখন ভোট দিবে। তা আমার মনে হয় ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারই নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ কিভাবে এগিয়ে যাবে। এখন এই তত্ত্বাবধায়ক সরকারের কাজটা কি, অন্তর্বর্তীকালীন সরকারের কাজটা কি? সবচাইতে বড় চ্যালেঞ্জ আর সবচাইতে বড় কাজ হচ্ছে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা, একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার জন্য যেটা করা প্রয়োজন নির্বাচন। তবে এটার কোনো অল্টারনেটিভ নাই, এবং এটা করতে ডিলে হওয়া মানেই হচ্ছে দেশ একটা সংকটের দিকে এগিয়ে যাওয়া। যে দলটি 16-17 বছর নিপীড়ন, নির্যাতন, হত্যা, মামলা, গুম সহ্য করে এসেছে, সেই দলটিকে কিন্তু কোনো ভয় দেখিয়ে লাভ নেই। আমার মনে হয় আমি কিছুদিন আগে একটা আলোচনায় বলেছিলাম, এই 16-17 বছর নিপীড়ন নির্যাতনের পর বিএনপির কেউ যদি বলে আমি বিএনপি করি, আমি বলছি না এখনকার কথা, ফ্যাসিস্টদের সময় আমি তখন বলেছিলাম তাদেরকে আসলে পুরস্কৃত করা উচিত। এজন্য এত নিপীড়ন নির্যাতনের পরেও এই দলটা কিন্তু করেছে মানুষ, এই দলটাকে কিন্তু কেউ নিঃশ্বাস করতে পারেনি। অনেক মিশন ভিশন ছিল। কাজে আমার মনে হয় এই দলের সাথে এই দলকে নির্বাচনের বাইরে রেখে অথবা নির্বাচন না করিয়ে কোনো অজুহাত দেখিয়ে এই দলের সাথে আর ছলছাতুরি করে আমার মনে হয় না কোনোভাবে কোনো অবস্থায় কেউ রক্ষা পাবে। আর যে কথাটি ইতিমধ্যেই আমি জানি উনি দলেরও নীতি নির্ধারণ পর্যায়ে আছেন, আমার সম্মানিত সহ আলোচক। আমি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে যে কথাটা বলতে চাই, আমরা সাধারণ মানুষ, আমরা শিক্ষক, আমরা যারা ভোটার আছি, আমরা চাই নির্বাচনে ভোট দিতে, এবং এই নির্বাচনটা যত দ্রুত হোক। আমরা চাই আমাদের নেতা আমরা নির্বাচন করতে চাই, জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিবে, এবং জনগণের নেতা নির্বাচিত করবে, সেক্ষেত্রে যেই ক্ষমতায় আসুক। আর আরেকটা কথা উনি বলেছেন, আমি ইনফরমালি যখন ওনার সাথে কথা বলছিলাম, আসলে কিন্তু দেখেন অনেক জায়গায় দল থেকে নমিনেশন পায় তারপরে কিন্তু নির্বাচিত হয় না। তাহলে কি ভোটটা কিন্তু মানুষ শুধু মার্কাকেই দিচ্ছে না, সেই মানুষটাকেও দিচ্ছে। আগামী নির্বাচনে আমি যে কথাটা বলতে চাই, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন মার্কাটা অনেক বড় ফ্যাক্টর ছিল। ধানের শীষ, নৌকা, দাড়িপাল্লা, লাঙ্গল অনেক বড় ফ্যাক্টর ছিল। আমি শেষ করে ফেলছি। কিন্তু আমার মনে হয় আগামী নির্বাচনটা শুধু মার্কা বেসড হবে না, মানুষ কিন্তু যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবে, এবং সেটা আমাদের ভুলে গেলে হবে না। এবং সেই রিমাইন্ডটা আমি রাজনৈতিক দলের নেতৃবৃন্দকেও দিতে চাই।
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর তৌফিক ইসলাম মিথিল এবং হারুন রশিদ, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এবং সাবেক এমপি। আপনারা এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, এই ছিল আমাদের আজকের আড়াই সেল স্টিল গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা একটি সঠিক নির্দেশনার মাধ্যমে নির্বাচনের পথে এবং গণতন্ত্রের যে আপামর জনসাধারণ তাকিয়ে রয়েছে সেদিকে আসলে হাঁটতে চাই। আজকের আলোচনা এই পর্যন্ত আমরা শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।